পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ যথারীতি একটা হার দিয়েই ওয়েস্ট ইন্ডিজ এই সিরিজটাও শুরু করছে। এর আগে পাকিস্তানের বিপক্ষে একটা টি-20 সিরিজ হারলো, তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5 ম্যাচের একটা টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ, তার আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3 ম্যাচের একটা টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ। আপাতত ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে খুবই বাজে একটা সময় চলতেছে ভাই। কয়েকদিন আগে ব্রায়ান লারা এবং আরো বেশ কিছু গ্রেট ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার একটা সভা করছে কিভাবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। ইভেন ড্যারেন স্যামি এই দলটার কোচ হিসেবে আছে। ড্যারেন স্যামি অনেক দিন ধরে চেষ্টা করতেছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়া। হ্যাঁ, যারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে ভালোবাসে তাদেরকেও দলে আনার একটা চেষ্টা করতেছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট এই যে 2008-9 সাল পর্যন্ত যেই অবস্থায় ছিল, প্রতিপক্ষ তাদের বিপক্ষে খেলতে ভয় পাইতো ভাই, এক প্রকার ভয় পাইতো। হ্যাঁ, সেই জৌলুসটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভেতরে এখন কিন্তু নাই। তো প্রথম ওয়ানডে ম্যাচে পাকিস্তানের একজন ক্রিকেটার অভিষেকেই ম্যান অফ দ্য ম্যাচ হয়ে গেছে। প্রথম ওয়ানডে ম্যাচকে নিয়ে আমি যদি কিছু বলি তাইলে দেখেন, প্রথম ইনিংসে ব্যাটিং করে আপনার ওয়েস্ট ইন্ডিজ, প্রথম ইনিংসে 280 রান করতে পারে তারা। হ্যাঁ, 49 ওভারের মধ্যেই তারা অল আউট হয়ে যায়। এইখানে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করে আপনার এভিন লুইস 60 রান, 62 বলে 60 রান করে, 3টা ছক্কার পাশাপাশি 5টা 4 মার্চ শেষে সে আপনার ইনজুরির কারণে টি-20 সিরিজটা খেলতে পারেনি। ওয়ানডেতে ফিরে প্রথম ম্যাচেই কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলছে। ইভেন এই লুইস কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে নতুনভাবে আবার যে ফেরার পর থেকেই বেশ ভালো ফর্মে আছে। এরপর কেসি কার্তি 39 বলে 30 রানের একটা ইনিংস খেলে দিছে। শেরফানে রাদারফোর্ড আসলে 19 বলে 10 রান করে, শাই হোপ 77 বলে 55 রান করে। আসলে ওয়েস্ট ইন্ডিজের যেটা সমস্যা, ক্রিকেটারগুলো একদমই ধারাবাহিক না, একদম আমাদের বাংলাদেশের মতো ক্লাস আছে কিন্তু ধারাবাহিক না। তো ধারাবাহিক ক্রিকেটার যদি কাউকে দেখাইতে হয় ওয়েস্ট ইন্ডিজের, তাইলে সেটা হবে অবশ্যই কিন্তু শাই হোপ। সে 55 রান করছে 77 বলে। রস্টন চেজ 54 বলে 53 রান করছে, এইখানটাতে 2টা ছক্কার পাশাপাশি 4টা 4 মারছে। গুতাকেশ মোটি, হ্যাঁ, যাকে আমরা বোলিং করতেই বেশি সময় দেখি এবং ওইখানেই সে কার্যকরী। ইদানিং সময় দেখা যাচ্ছে টি-20 ক্রিকেটে সে খুব ভালো ব্যাটিং করতেছে, এই যে ওডিআইতেও সে খুব ভালো ব্যাটিং করতেছে। মোটামুটি একটা বোলিং অলরাউন্ডার আসলে পেয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। 18 বলে 31 রানে এখানে করছে, 2টা ছক্কার পাশাপাশি 3টা 4, স্ট্রাইক রেট 172। মোটামুটি তার এই যে লাস্টের দিকে ফিনিশিং টাচ এবং লুইসের 60, শাই হোপের 55, রস্টন চেজের 53, এই ইনিংসগুলোর উপর ভিত্তি করে 280 রানের একটা মানে টার্গেট আসলে পাকিস্তানকে দিতে পারে। হ্যাঁ, 280 রানের না, 281 রানের টার্গেট দেয়, 280 রান ওয়েস্ট ইন্ডিজ করতে পারে। তো 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 এইখানে পাকিস্তানের বোলারদের পারফরমেন্স যদি আপনাদেরকে বলি, তাহলে শাহিন আফ্রিদি 8 ওভারে 51 রান দিয়ে 4 রান দিছে, ইকোনমি বুঝতেছেন 6-এর উপরে। নাসিম শাহ 8 ওভারে 55 রান দিয়ে 3 উইকেট, তার ইকোনমি প্রায় 7-এর কাছাকাছি। সাইম আয়ুব এখানে একটা উইকেট নিচে 10 ওভার বোলিং করে। সুফিয়ান মুকিম এখানে একটা উইকেট নিচে 10 ওভার বোলিং করে 52 রান দিছে। সালমান আঘাও এখানে 10টা ওভার বোলিং করছে, 44 রান দিয়ে একটা উইকেট। ফাহিম আশরাফকে খুব বেশি ইউজ করা হয়নি, 3টা ওভার বোলিং করছে, 18 রান দিছে। এই হচ্ছে পাকিস্তানের বোলিং পারফরমেন্স। ব্যাটিংয়ে যদি যাই, 281 রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুটা কিন্তু ভালো করতে পারেনি পাকিস্তান। শুরুতেই সাইম আয়ুবের উইকেটটা হারাইতে হয়। এরপর বাবর আজম আসলো। বাবর আজম অনেকদিন পরেই আসলে পাকিস্তান দলে। হ্যাঁ, বাবর আজম এখানে 64 বলে 47 রানের একটা ইনিংস খেলে দিছে। আবদুল্লাহ শফিক 33 বলে 29 রান। তারপরে মোহাম্মদ রিজওয়ান এসে একটা 50 করছে 69 বলে। সালমান আঘা 26 বলে 23 রান। হাসান নওয়াজ 54 বলে 63 রান। ম্যাচের সবচাইতে গুরুত্বপূর্ণ ইনিংস কিন্তু হাসান নওয়াজ খেলছে। যখন 100-র উপরে রান লাগে সেই সময়টাতে মোহাম্মদ রিজওয়ান সেট ব্যাটসম্যান আউট হয়ে যায়। ওই সময়টাতে কিন্তু আসলে
মানে পরবর্তী ব্যাটসম্যানদের জন্য একটু চাপই হয়ে যায়। পরবর্তী ব্যাটসম্যান হিসেবে হুসেইন তালাত ছিল ওইখানে সাথে। হ্যাঁ, হুসেইন তালা তো তেমন অভিজ্ঞ না। হাসান নওয়াজ তার ওডিআইতে অভিষেক ম্যাচ এইটা, তো অভিষেক ম্যাচে 100-র উপরে রান লাগবে। হ্যাঁ, সিনিয়র কোনো ব্যাটসম্যান সাথে নাই। এইরকম একটা চাপের মুহূর্তে কিন্তু 54 বলে 63 রানের একটা দুর্দান্ত ইনিংস হাসান নওয়াজ খেলছে। 3টা ছক্কার পাশাপাশি 5টা চার সে মারছে, ম্যাচ উইনিং একটা নক, এবং এর জন্যই কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হাসান নওয়াজ হয়েছে। অভিষেক ম্যাচেই ম্যান অফ দ্য ম্যাচ, অভিষেক ম্যাচেই একটা ম্যাচ উইনিং 50। হ্যাঁ, লাস্টের দিকে এমন একটা সিচুয়েশন দাঁড়াইছিল যে এখানে 19 বলে 28 রান লাগে। ওই সময়টাতে হাসান নওয়াজের একটা ক্যাচ, ইজি ক্যাচ ফেলে দেয় ওয়েস্ট ইন্ডিজের ফিল্ডার। পরবর্তীতে 18 বলে 27 রান লাগে। সেই ম্যাচটা তারা 7 বল হাতে রেখেই জিতে যায় হাসান নওয়াজের ব্যাটিংয়ের কারণে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কথা যদি বলি তাহলে জেডেন সিলস এখানে 10 ওভারে 59 রান দিয়ে একটা উইকেট নিছে। জেদিয়া ব্লেডস সে 7 ওভারে 53 রান দিয়ে কোনো উইকেট পায়নি, ইকোনমি প্রায় 8-এর কাছাকাছি। সামার জোসেফ 9 ওভার 5 বলে 65 রান দিয়ে 2টা উইকেট। গুদাকেশ মোটি এইখানে 10 ওভারে 42 রান দিয়ে একটা উইকেট নিছে। তার ওই গুরুত্বপূর্ণ 31 রানের পাশাপাশি খুবই ইকোনমিক্যাল বোলিং করছে। হ্যাঁ, চার ইকোনমিতে সে বোলিং করছে। রোমারিও শেফার্ড 4 ওভারে 20 রান দিয়ে কোনো উইকেট পায়নি। রস্টন চেজ এখানে 8 ওভারে 41 রান দিয়ে একটা উইকেট নিছে। এই হচ্ছে তাদের আসলে পারফরমেন্স। এই হচ্ছে পারফরমেন্স ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডেতে। 1-0 ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। আরো 2টা ওডিআই আছে, দেখা যাক এই সিরিজটা কি হয়। বলাই যায় যে পাকিস্তান এখানে জিতবে। আসলে ওয়েস্ট ইন্ডিজ আসলে কারোর সাথেই তেমন ভাবে পেরে উঠতেছে না, হোক সেটা আসলে দেশের মাটি অথবা বাইরের। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজের মাঠেও তারা পারতেছে না, বাইরেও পারতেছে না। আসলে সময়টা তাদের খারাপ যাচ্ছে। আমার কাছে মনে হয় একটু ধারাবাহিকতার অভাব। হ্যাঁ, তাদের ভেতর সেই ক্লাসটা আছে, ব্যাটসম্যানদের ভিতর সেই ক্লাসটা আছে, একটু ধারাবাহিকতার অভাব, প্লাস তাদের বোলিং ডিপার্টমেন্টে একটু উন্নতি করা। এই 2টা কাজ করলে হয়তোবা আসলে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট আগের রূপে ফিরতে পারে। ইভেন কয়েকদিন আগে এই যে নিকোলাস পুরানের মতো একজন ব্যাটসম্যান মানে অবসর নিয়ে নিল শুধুমাত্র ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য। তো আসলে যদি সবাইকে এক করা যায়, অনেক কোয়ালিটি ক্রিকেটার এখানে আছে, ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জন্য সবাই ভাগ হয়ে যায়। হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ আসলে একটা দেশ না, তো অনেকগুলা দ্বীপ নিয়ে গঠিত একটা আসলে টিম। হ্যাঁ, যার জন্য দেশের প্রতি আসলে ওই রকম মায়াটা তাদের নাই। তারা আসলে ওই জাতীয় দলকে ইউজ করে মানে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে খেলার জন্য। জাতীয় দলে আসবে, কিছু ম্যাচ খেলবে, তাক লাগানো ক্রিকেট খেলবে, এরপর তারা চলে যাবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে। তো এইটা আসলে ক্রিকেটের জন্য ভালো না। তো দেখা যাক সামনে কি হয়।